এদিকে হঠাৎ করেই কপাল খুলে গেল শেখ হাসিনার। পদত্যাগ করেননি বলে ঘোষণা দিল জাতিসংঘ থেকে। ক্ষমতার পালাবদলের আর বেশি সময় বাকি নেই বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আদালত। আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান দিচ্ছে। বাংলাদেশের রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে এবং এটা শুরু হয়েছিল অনেক আগের থেকে। সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো 2009 সন থেকে, তখন থেকে মোরালে সবাই বলার চেষ্টা করছিলেন যে ও জামাতের এজেন্ট, ও শিবিরের এজেন্ট। এই কথা আওয়ামী লীগের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এদিকে হঠাৎ করেই কপাল খুলে গেল শেখ হাসিনার। পদত্যাগ করেননি বলে ঘোষণা দিল জাতিসংঘ থেকে। ক্ষমতার পালাবদলের আর বেশি সময় বাকি নেই বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আদালত। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেননি, এটা নিয়ে বিতর্ক যেন আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন, সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে। তবে যেই নির্বাচনটা সামনে সংঘটিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই। এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে মনের ভাষাটা, সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দর্শক, জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে বয়কট হয়েছে বা বাতিল হয়েছে আইনের কোন ধারা বা কোনো মাধ্যমে আমরা কিন্তু এখনো দেখি নাই যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এনসিপি, গণ অধিকার পরিষদ অনেকে আছেন, জাতীয় পার্টির বা জামাতও সামহাও জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে কিন্তু তারা আছে। এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না, নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না, এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয়। প্রথমত, জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর গেল 16-17 বছর এক ধরনের অস্তিত্ববিহীন, শুধুমাত্র সংসদে রওশনের সাথে দেখতাম আন্টি না দাদি পানটান মনো চিবাইতো, চাবাইয়া চাবাইয়া কথা কইতো, আর এর বাহিরে রওশনের সাথে এবং জিএম কাদেরের লড়াই, চুন্নু ভাইয়ের লড়াই, এগুলোই আমরা দেখছি। আর ওই রকম মাঠের রাজনীতিতে কোনো ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য থাকলেও ওই রকম আমরা দেখি নাই। আবার ভারতের কাছেও এই জাতীয় পার্টির একটা মুড়িদানা আছে বিজেপির কাছে, কারণ বিজেপির সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন না, তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি, তাই না? এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে এই যে সাহস তৈরি হচ্ছে, অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না, এইটার ব্যাকবোনটা, মেরুদণ্ডটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ। এটা কেন? আওয়ামী লীগ তো নির্বাচনে সরাসরি আসার সুযোগ হবে না। এখন জাতীয় পার্টির 330টা আসনে কি প্রার্থী আছে এই মুহূর্তে কারা? সেখানে টেকনিক্যালি আওয়ামী লীগের যারা ফ্লোটিং ভোটার তারা সবাই মনে করতেছেন এই সরকার বা আগামী দিনে বিএনপি বা জামাত যারাই আসে তারা তাদেরকে মিথ্যা মামলা দিবে, হয়রানি করবে। আর প্রশাসনে না থাকলে ভাই আপনি পিঠ বাঁচাইতে পারবেন না, কারণ রাষ্ট্র প্রশাসনকে বেসিস করে চলে। রাজনৈতিক দলগুলোর মূল ক্ষমতাই হচ্ছে আসলে আমাদের প্রশাসন। অলরেডি কথা হচ্ছে যে আপনার জামাত ইসলামের অভিযোগ, ডয়চে ওয়েলেতে আসছে নিউজ যে বিএনপি অলরেডি আমাদের যারা পুলিশ আছেন এই মুহূর্তে 70 থেকে 80% পুলিশ বিএনপি পন্থী। এটা জামাতের অভিযোগ, ডয়চে ওয়েলের আজকের নিউজ যেটা আপনারা দেখছেন। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সময় এই পুলিশ প্রশাসন যেমন আওয়ামীকরণ হয়ে গেছিল, বিএনপির সময় বিএনপিকরণ হয়ে যাবে। কারণে আওয়ামী লীগকে দৌড়াবে ধরবে, জাতীয় পার্টিকে দৌড়াবে ধরবে। সো পাওয়ার কানেক্টেড হওয়া জরুরি। এই সকল কারণে আওয়ামী লীগ টেকনিক্যাল ওয়েতে জাতীয় পার্টির কাউকে দাঁড়া করাবে, অথবা আওয়ামী লীগ থেকে যাদের বিরুদ্ধে মামলা টামলা নাই, পলাতক না, সরকার তো বলছে পলাতক না হলে আপনি দাঁড়াইতে পারবেন। এখন রাজনীতিভাবে আওয়ামী লীগের বড় কোনো ব্যানার ট্যানার ছিল না। সো আওয়ামী লীগ প্ল্যান BC হিসাবে যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে অফলাইনে, যে ঠিক আছে এই এলাকা থেকে অমুকটা দাঁড়া করাই দাও। আর যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সবাই কিন্তু গণহারে ভোট দিবে। আবার হতে পারে যে জাতীয় পার্টির কোনো একটা ক্যারেক্টার দাঁড়া করাই দাও, তারা আওয়ামী লীগ সবাই গণহারে ভোট দিবে। এখান থেকে জাতীয় পার্টি কিন্তু একটা বড় অংশ এবার নির্বাচনে কিন্তু পাশ করে ফেলবে। এটা কিন্তু বাস্তব, কারণ ভোটার তো দেশে আছে, পালাইছে ধরেন সারা বাংলাদেশে 50,000 নেতাকর্মী সর্বোচ্চ। বাকি যে ভোটারটা আওয়ামী লীগের যে সমর্থন আছে এখনো মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ বলে বা অনেক বিশ্লেষকরা বলেন 30 to 35% তাদের ভোট ব্যাংক আছে। সো এই ভোট ব্যাংকটা কোথায় যাবে? এটা জাতীয় পার্টির উপর দিয়ে যাবে, অথবা প্ল্যান বিতে কাউকে দাঁড়া করে তার উপর দিয়ে যাবে। সো জাতীয় পার্টি নির্বাচনে আশাটা বন্ধ করার জন্য অনেকে যে পায়তারা করছেন এটা কিন্তু আসলে সফল হবে না। আর যদি সফল হয়ও
তাহলে জাতীয় পার্টি বলছে নির্বাচনে হতে দিবে না। ইভেন জাতীয় পার্টি যদি মাঠে নামে তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে। অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কানেক্ট হবেন যাদের পোস্ট পদবি নাই। ভাই দেখেন রাজনীতি। তো আপনি কি মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যে ঘোষণা দিয়েছেন আসলে কি এটা বাস্তব, তিনি পারবেন বা এরকম কোনো কিছু হবে? আর আমার মনে হয় যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে। এটা করলে এই সরকার এমনিতেই বহুত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এটা আরো বড় আকার ধারণ করবে। সময় বলে দিবে। বাংলাদেশে রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। চলুন আলোচনা করে দেখা যাক। তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায়। আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে, ইউনূস তুই কবে যাবি? ইউনূস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। যে সরকার 2024 সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনগণের অনুমোদন। তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বিচারপতিদের সই জাল করে 106 ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে। কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই। ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি। এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা। আজ 7 সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া, যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা। সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন, কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই। তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল, যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, মানে আওয়ামী লীগ সরকার। কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় ফেরা তো দূরের কথা। আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয়। কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন। বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারণ নয়, কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন। কোনো নির্বাচনী হয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি, এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি। এই সরকারের সিদ্ধান্ত, নিয়োগ, পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে। এমন প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারও এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠামোয় যেতে হবে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। ফখরুলের বক্তব্যের ভেতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে। তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে, দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন। এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না, বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতার তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে। ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র। এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউনূস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য, কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না। রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা, প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে, কিভাবে ফিরবে এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে, মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইউনূস যদি চলে যায়, প্রায় সবার মুখেই এক কথা, যেই থাকুন ইউনূস থাকছেন না। দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ। আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে, দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগ তা পারেনি, বিএনপি তো পারেইনি। যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে। আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ, আদালত, রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে, তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে? প্রথমত দেশের অন্তত একটি রাজনৈতিক রোড ম্যাপ তৈরি হবে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে। তৃতীয়ত, জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে। এই তিনটি বিষয়ই ইউনূস সরকারের জন্য খুব বিপদ, কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায়। আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা। এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ। তবে সব দিক থেকে ইঙ্গিত একটা, ইউনূসের দিন শেষ, তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে। পৃথিবীর সব দেশেই এটা সত্য, এবারও তাই হবে। কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন, কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে, দলীয় ষড়যন্ত্র থেকে নয়, বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয়। মানুষ এখন শুধু পরিবর্তন চায় না, বৈধতার পুনর্জন্ম চায়। কে জানে, হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগের পথে। ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয়, একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে। কি আপনার হচ্ছে না? আমার হচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে, এবং এটা শুরু হয়েছিল অনেক আগের থেকে। সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো 2009 সন থেকে, তখন থেকে মোরালে সবাই বলার চেষ্টা করছিলেন যে ও জামাতের এজেন্ট, ও শিবিরের এজেন্ট। এই কথা আওয়ামী লীগের মধ্যে কিন্তু আলাপ আলোচনা হতো। কিন্তু জামাতি কাজটি এতটা সূক্ষ্মভাবে, বৈজ্ঞানিকভাবে, অঙ্কশাস্ত্রের সূত্র অনুযায়ী এত চমৎকারভাবে যেভাবে বৃক্ষরোপণ করে, প্ল্যান্টেশন, ঠিক সেইভাবে আওয়ামী লীগের কলিজার মধ্যে সেই তাদের এজেন্ট তারা ঢুকিয়ে দিতে পেরেছে, এবং সেটা এখনো অব্যাহত আছে। আওয়ামী লীগের লন্ডনের কমিটিতে, আওয়ামী লীগের নিউ ইয়র্কের কমিটিতে, এমনকি শেখ হাসিনা দিল্লিতে যে তার সঙ্গে যারা খুব নিয়মিত দেখাশোনা করেন, তার রিপ্রেজেন্টেশন করেন এবং তার পক্ষে কথাবার্তা বলেন, এবং প্রতি মুহূর্তে এই মুহূর্তে শেখ হাসিনা যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলেন এবং তাদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী অনেক কিছু করেন, তারা যে কেউ কেউ জামাতের নন, এটা বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। আমার ক্ষুদ্র সেন্স বলে, বা আমি যেটা বুঝতে পারি, চেহারা দেখে আমি বুঝতে পারবো যে এই লোকগুলো আসলে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তারা আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য যে কাজগুলো করছে, তারা মূলত জামাতের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের এজেন্ট হিসেবে। এই গেল একটা অবস্থা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দুই নম্বর হলো যে আওয়ামী লীগও কিন্তু বসে নেই, আওয়ামী লীগও বসে নেই। তারাও রয়ের মাধ্যমে ঠিক জামাতের কর্মকাণ্ড, বিএনপির কর্মকাণ্ড, এটা অত্যন্ত চমৎকারভাবে তারা করে যাচ্ছেন। অনেক লোক দেশের ভিতরে এবং দেশের বাইরে, এমনকি অনেক যাকে বলা হয় পথবধূ, পতিতা, অনেক সোসাইটি গার্ল, মেয়ে, অনেক রাজনৈতিক কর্মী, পুরুষ এবং নারী, যাদেরকে জামাত এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে র। এরা ছলে বলে কৌশলে এদেরকে দিয়ে অনৈতিক কাজ করায়, ভিডিও ধারণ করে, অডিও ধারণ করে, টাকা পয়সার লেনদেন করে এবং জায়গা মতো দিল্লিতে এই জিনিসগুলো পৌঁছায় দেয়। এটা গেল একটা, যেটাকে স্যাবোটাজ বলা হয়। এই কাজগুলো দিদা আসছে, এটা কিন্তু সেই 2012 সন থেকে, অর্থাৎ জামাত যে সময় শুরু করেছে, আওয়ামী লীগও ঠিক এই সেম কাজটি শুরু করেছে। ফলে এখন অনেক লোকের অনেক কীর্তি কাহিনী, যেটা 2012 সন থেকে আওয়ামী লীগ, সেটা তাদের ডিজিএফআই বলেন, তাদের সেই এমটিসি কি যেন একটা আছে, এনটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন, যেটা NTCM মনিটরিং সেল যেটা আছে, এটার মাধ্যমে তারা করেছে। তাদের প্রাইভেট গোয়েন্দা তারা নিয়োগ করেছিল বেশ কয়েকবার, দেশি বিদেশি গোয়েন্দা, বড় বড় বিএনপি নেতাদেরকে, জামাত নেতাদেরকে ফাঁদে ফেলার জন্য, এবং এর পেছনে তারা অনেক টাকা পয়সা খরচ করেছে, এবং সেই তথ্যগুলো তারা সংরক্ষণ করেছে দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে। সেই ভিডিও ফুটেজ, সেই অডিও ফুটেজ, সব কিছু তাদের আছে, এবং এটা জামাতের নেতা জনাব আজমি হয়তো জানতে পারবেন। একটু চেষ্টা করে তিনি এই কাজগুলো যে সকল সিক্রেট সার্ভিস করেছে বা যারা মনিটরিং করেছে, তারা অনেকেই এখন আছে, এবং অনেকেই এই সকল পিঠ বাঁচানোর জন্য তথ্য জামাতের কাছে সরবরাহ করছে। সবচেয়ে আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগ যে কাজটি খুব কৌশলী করছে, যেটা অনেকে বুঝতে পারছে, বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট তারা বুঝতে পারছে, যেমন শাহেদ আলম, অন্যান্য যারা আছেন দেশের বাড়ির সাংবাদিক, তারা বুঝতে পারছেন এখানে সুনির্দিষ্টভাবে যাদেরকে জামাতের লোক মনে করা হচ্ছে, সুনির্দিষ্টভাবে যাদেরকে বিএনপির লোক মনে করা হচ্ছে, এবং তারা মানে 100টা যদি কথা বলেন, 100টা কথার মধ্যে 99টি কথা হলো দিল্লির বিরুদ্ধে, 99টি কথা শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনাকে গালাগাল করে এই 80 বছর বয়স্ক একজন মহিলাকে রীতিমতো, মানে এর সাথে অশ্লীল, অশ্রাব্য কোনো ভাষা হতে পারে না, এই সকল গালাগালি এবং আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি যেভাবে তারা বলছে, আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলের এরকম কট্টর শত্রু কেউ ছিল না। আওয়ামী লীগের যে যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম কট্টর শত্রু থাকে, তাহলে এই কয়জন লোক কট্টর শত্রু।
কিন্তু অবাক করার ব্যাপার হলো এই লোকগুলো মূলত রয়ের পেইড এজেন্ট। আজকে থেকে নয়, সেটা আপনি ধরুন 2017-18 সন থেকে রয়ের পেইড এজেন্ট। তারা শেখ হাসিনাকে গালাগালি করবে এবং শেখ হাসিনাকে গালাগালি করে তারা একটা অডিয়েন্স তৈরি করবে। সেই অডিয়েন্স আলটিমেটলি বিএনপি জামাতের মতো বড় বড় নেতাদের সঙ্গে তাদের একটা কানেকশন তৈরি করে দেবে। বিএনপি নেতারা, আওয়ামী লীগ নেতারা, জামাতের নেতারা সবাই তাদের সঙ্গে খোলামেলা কথা বলবে। আওয়ামী লীগের লোকের তারা বলবে, ভাই আমাদেরকে গালাগালি করো না, তোমাকে আমি এত টাকা দেবো। জামাতের লোকগুলো বলবে, আপনি যে কাজগুলো করছেন আরো সুন্দরভাবে করেন। বিএনপির লোকেরা একই কথা বলবে। আর সেই সকল অডিও টেপ, ভিডিও টেপ হুবহু দেখা গেল যে দিল্লিতে সংরক্ষণ করা হচ্ছে। আর হঠাৎ করে একদিন দেখবেন যে সকালবেলা এই পুরো টিমগুলো তারা শেখ হাসিনার সঙ্গে বসে চা কফি খাচ্ছে এবং হাসাহাসি করছে। ঠিক এইভাবেই কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেমটা সাজানো হয়। আপনারা যারা মাসুদ রানা পড়েছেন তারা এই ধরনের ঘটনা অহরহ জানেন, এভাবেই ঘটে থাকে। আপনারা যারা জেমস বন্ড দেখেন কিংবা অন্যান্য যে সকল যাকে বলা হয় এরকম গোয়েন্দা সিরিজগুলো রয়েছে, এমনকি আপনি কিরিটি রায়, ফেলুদা, সব জায়গাতে এরকম কাউন্টার ইন্টেলিজেন্স দেখবেন যে কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে 2012 সন থেকেই প্রবল আওয়ামী বিরোধী কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু বুদ্ধিজীবী, কিছু লেখক এবং আমাদের সমাজে ঘুরে বেড়ায় কিছু মানুষ তৈরি করা হয়েছে যারা মূলত রয়ের এজেন্ট। এই কাজগুলো করা হচ্ছে। তারপর যেই জিনিসগুলো হচ্ছে সেটা হলো জামাতের যে লোকগুলো, জামাতের যে সমস্ত লোকজন যারা আওয়ামী লীগের মধ্যে ছিল জামাতের এজেন্ট হয়ে তাদের মধ্যে কিছু কিছু মানে লোভী যারা লোকজন রয়েছে, জামাতের তো সব লোক ফেরেশতা না, তাদের মধ্যে কিছু কিছু লোক আছে। আপনি চিন্তা করেন যেখানে হামাসের মধ্যে বেঈমান তৈরি করা গেছে এবং সেই হামাস যোদ্ধাদের সেই বেঈমান গ্রুপটির কারণে হামাসের ইসমাইল হানিয়ার মতো লোকজন মারা গেছেন ইসরায়েলের হাতে। ইরানের মধ্যে কাউন্টার ইন্টেলিজেন্সের বেঈমান তৈরি করা হয়েছে এই এত বড় যুদ্ধের মধ্যে। সেই তারা ইসরায়েলের সাথে যোগাযোগ রক্ষা করেছে এবং ইরানের প্রেসিডেন্টের মতো তাদের সেই যাকে বলা হয় সামরিক বাহিনীর সবচেয়ে ইফেক্টিভ যে কর্তাগুলো আছে তাদেরকে টু দি পয়েন্ট হত্যা করার জন্য যত তথ্যপাত্র এই ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, নারী কর্মী মানে নারী অধিকার কর্মী, মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, তারা এই কাজগুলো করেছে। তো যেখানে সৌদি আরবের মতো জায়গাতে, ইরানের মতো জায়গাতে যেখানে কথার 19-20 হলে কল্লা কেটে ফেলা হয়, সেখানে যদি এই ধরনের কাউন্টার ইন্টেলিজেন্স থাকতে পারে তাহলে জামাতের যেই লোকগুলো আওয়ামী লীগের সঙ্গে মিশেছিল ধরুন 5,000 লোক, তার মধ্যে 50 জন লোক যে জামাতের সাথে বেইমানি করেনি এবং জামাতের গুপ্ত খবরাখবর আওয়ামী লীগকে জানায়নি, এটা বিশ্বাস করার মতো নির্বুদ্ধিতা আর নেই। তার ফলে কি হলো, অনেক জায়গায় দেখবেন জামাত একটা গোপন বৈঠক করছে কিংবা অনেক জায়গাতে জামাতের মহিলা কর্মীরা গোপন বৈঠক করছে, যেটা কেউ জানার কথা না। কিন্তু সেই 2014 থেকে একেবারে 25 পর্যন্ত 10 বছরে ডিবি মনির, ডিবি হারুন সেখানে গিয়ে উপস্থিত এবং তাদেরকে সদল বলে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, একদম নিখুঁতভাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো অবস্থাতেই কাউন্টার ইন্টেলিজেন্স ছাড়া সম্ভব নয়। এমনকি বিএনপির যে গোপন কথাগুলো সেটাও আওয়ামী লীগ জেনে গিয়েছে। ফলে কি হলো, আমাদের রাজনীতির যে সহজ সরল পদগুলো রয়েছে, রাজপথের আন্দোলন, ভোটারদের মনোরঞ্জন, ব্যালট বাক্স পূর্ণ করা দলীয় সমর্থক দ্বারা, এগুলো তিরোহিত হয়ে গেছে। এখন কে কত এজেন্ট নিয়োগ করতে পারে, কে কত চক্রান্ত করতে পারে এবং কে কত 2 নম্বরই করে সফলতা অর্জন করে ক্ষমতা আসতে পারে, এই প্রতিযোগিতা রাজনীতির যে চিরাচরিত যে ফরমেশন বা চিরাচরিত যে গঠনতন্ত্র তার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। ফলে পুরো জনপদ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, মানুষের বীরত্ব উধাও হয়ে গেছে, পরিশ্রম করার স্পৃহা চলে গেছে। সেখানে পরিশ্রম করার পরিবর্তে চুরি করা, কাজ করার পরিবর্তে ঘুষ খাওয়া, তারপর গবেষণা করার মানে প্র্যাকটিক্যালি গবেষণা করবে, চিন্তা করবে, ভাবনা করবে, এগুলোর পরিবর্তে অধিক কল্পনা করা, তারপরে যাকে বলা হয় খিস্তি খাওয়ার করা, অভিশাপ দেওয়া, এগুলো কিন্তু আইএমএ জাহিলিয়াতের যে লক্ষণ, মূর্খদের লক্ষণ, অজ্ঞদের একটা লক্ষণ। যখন আপনি এই কাজগুলো করতে থাকবেন, আমাদের এই সমাজে মানুষ সারাদিন পরিশ্রম না করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে, এই লোকটা এত সুন্দর গাড়ি কিনলো কি করে, এই লোকটা এত সুন্দর কথা বলে কি করে, এই লোকটা এইভাবে সুন্দর লিখে কি করে, এই লোকটা এত সুন্দর একটা বাড়ি হলো কি করে। তো এই জিনিসগুলো সে চিন্তা করে এখন তারপর সে দ্বিতীয় ধাপে চিন্তা করে এগুলো পাওয়া যায় কি করে, তাহলে তার মেয়েটাকে কি বাগিয়ে নেওয়া যায়, তার স্ত্রীকে কি বিপদগামী করা যায়, তার সন্তানটিকে কোনো মতে বিপদগামী করে মাদক আসক্ত করে তার মাধ্যমে কি এই যে বিশাল সহায় সম্পত্তি এগুলো হস্তগত করা যায়। এই যে চিন্তাগুলো আমাদের সমাজে একেবারে ভাইরাসের মতো বেড়ে যাচ্ছে, যা কিনা প্রথমে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র এবং রাজনীতি সবগুলোকে রীতিমতো যাকে বলা হয়
একেবারে ক্যান্সারের মতো, ভাইরাসের মতো আক্রান্ত করে ফেলেছে। আর সেই দিক থেকে সব রাজনৈতিক দলগুলোই অনেকটা যুদ্ধের ময়দানে যাওয়া হয়, প্রতিপক্ষের খবরাখবর নেওয়ার জন্য তারা গুপ্তচর নিয়োগ করে এবং গুপ্তচরের পেছনে অনেক টাকা খরচ করে। এখন কেবল সরকারি গুপ্তচর নয়, প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তারা সবাই গুপ্তচর নিয়োগ করেছে। যার যত টাকা, যার যত ক্ষমতা, সে তত বেশি গুপ্তচর নিয়োগ করেছে। এবং একজন মানে গুপ্তচর যে ক্ষেত্রে অনেক সময় ডবল স্ট্যান্ডার্ড হিসেবে বা ডবল এজেন্ট হিসেবে কাজ করছে। জামাতের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির এজেন্ট হয়তো জামাতের হয়ে কাজ করছে, আওয়ামী লীগের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে। আর এতে করে দলের মধ্যে বা দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি, হানাহানি গত 14 মাসে যে পরিমাণ বেড়েছে, এটা গত 50 বছরও হয়নি। এগুলি কাউন্টার ইন্টেলিজেন্সের কানাকানি কথার কারণে, কুটনামির কারণে। আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে। আপনি দেখবেন যে দেশের বাইরে বসে বা ইভেন বাংলাদেশে বসে কিছু মানুষ কার্যত কৌশলে আওয়ামী লীগের পক্ষে বলছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে বলতে গিয়ে সে এমনভাবে মানে আচরণ করছে, এমন উগ্রতা দেখাচ্ছে, এমনভাবে অঙ্গভঙ্গি করছে, সঙ্গতের কারণে লোকজন মানে আওয়ামী লীগের পক্ষে চিন্তা করার পরিবর্তে এই লোক আওয়ামী লীগ করে কি করে, এই কথা চিন্তা করে তারপরে তারা উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। দেশের বাইরে কয়েকজন অনেক আগের থেকে, বিশেষ করে লন্ডনে, আমেরিকাতে, যারা আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলেন এবং অনেক আওয়ামী লীগের কমিটিতে আছেন এবং তারা দৃশ্যত মনে হবে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য তারা শহীদ হতে রাজি বা ইচ্ছুক। তাদের সাথে সাহসী মানুষ আওয়ামী লীগে নেই, এমনকি শেখ হাসিনার চাইতে তারা বেশি আওয়ামী লীগ করেন। এরকম কয়েকজন আমি স্পষ্টভাবে জানি যে এরা সেই 2010-11 সন থেকেই শিবিরের এজেন্ট রূপে সেই আওয়ামী লীগের ভিতরে ঢুকেছে, আর এখন পরিপূর্ণভাবে মহি রূপে বট বৃক্ষে পরিণত হয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, উগ্রতা এবং অশ্লীল শব্দ। একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এমনি যাই হোক না কেন মেজাজ গরম, কিন্তু ওইভাবে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির লোকজন গালাগালি করতে পারে না। যাদের মুখের ভাষা খারাপ, কথায় কথায় উগ্রতা দেখাচ্ছে, গালাগালি করছে, চোখ দুটো গোল গোল করে ফেলছে, ধরে নেবেন যে এদের রক্তের মধ্যে রাজাকার আলবদরের বীজ আছে এবং এরা বংশ পরম্পরায় রাজাকারী নীতি, আলবদরের নীতি আর শামসের যে নীতি, এই নীতিমালা দ্বারা বেড়ে উঠেছে। ফলে সে সকল লোক মসজিদের ইমাম হোক, সে সকল লোক মন্দিরের পূজারী হোক, আলটিমেটলি এরা সেই রাজাকারের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তারা বজায় রাখে। আওয়ামী লীগের যদি আইডল ধরেন, সেই আওয়ামী লীগের আইডলকে তাজউদ্দিন সাহেব, বঙ্গবন্ধু, সৈয়দ আশরাফ, ইভেন ওবায়দুল কাদের সাহেব। তা আওয়ামী লীগের এরকম শীর্ষ পর্যায়ের 100 জন নেতাকে, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমর, সুরঞ্জিত সেনগুপ্ত, একজনের মুখে জীবনে একটা বাজে শব্দ শুনেছেন, বাজে কথা? আপনার আওয়ামী লীগ সমাজকে বদনাম করেন। সিমিলারলি আপনি যদি বিএনপিতে যান, সেখানে এরকম অনেক ভদ্রলোক পাবেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।